জয় হিন্দ। দেখো, আজ থেকে আমরা যে রেলের 2026-এ যে এক্সামগুলো হবে, এএলপি, টেকনিশিয়ান, জেই, বাকি যেগুলো আছে, তার জন্য আমরা ম্যাথের প্র্যাকটিস শুরু করব। ঠিক আছে? দেখো, সব থেকে ম্যাথ প্র্যাকটিস করার সব থেকে বেস্ট উপায় হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার করা। কোনো রকম এক্সপেক্টেড কোশ্চেন না, কোনো রকম এদিক ওদিকের কোনো কিছু না। সোজাসুজি যে পরীক্ষাটা, যেই কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষাতে এসছে সেগুলোই তুমি প্র্যাকটিস করে যাও, তোমার সব থেকে বেশি মানে ভালো হবে। আর যারা তোমাদেরকে বলে না এক্সপেক্টেড কোশ্চেন, হুবহু কমন কোশ্চেন, কোনো ওইসব কিছু না, সবাই তোমাকে প্রিভিয়াস ইয়ারই করাচ্ছে। ঠিক আছে? শুধু ওখানে প্রিভিয়াস ইয়ার না লিখে বলে দিচ্ছে যে এক্সপেক্টেড কোশ্চেন, হুবহু কমন কোশ্চেন। ঠিক আছে? তো আমার সেগুলো নিয়ে কোনো কিছু বলার নাই। তোমাদের যেখান থেকে পছন্দ তুমি সেখান থেকে পড়ো। মেন মোটো হচ্ছে তোমার চাকরি পাওয়া। তাই তো? তো আমার কাছে তোমরা যারা পড়ছো, আমি তোমাদেরকে টোটাল প্রিভিয়াস ইয়ার করাবো। আজকে তার মধ্যে 25 তারিখের যে ফার্স্ট শিফটের পরীক্ষা হয়েছিল এএলপির, সেই কোশ্চেনটা আমরা শুরু করবো। ঠিক আছে? এরপরে আমরা নেক্সট শিফটে সেকেন্ড শিফট, তারপরে আমরা থার্ড শিফট করবো। কেমন? তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম প্রশ্ন যেটা আছে, বলছে নিচের গ্রাফটি 2010 সালের বিভিন্ন পরিবহনের ব্যবহার করা কর্মচারীর সংখ্যা দেখাচ্ছে। ঠিক আছে? বলছে বাইক ব্যবহারকারী কর্মচারীর সংখ্যা এবং মেট্রো ব্যবহারকারী কর্মচারীর সংখ্যার মধ্যে অনুপাত কত। দেখো, বাইক কত আছে আমার? 300। এক সেকেন্ড। বাইক কত আছে আমার? 300। দেখো, 300। আর কি বলেছে? মেট্রো ব্যবহারকারী মেট্রোর কত আছে আমার? 150। 300:150 করে দাও, তাহলে তোমার অ্যান্সার বেরিয়ে যাবে কত? 2:1। তাই না? অপশন নাম্বার এ তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, এক সেকেন্ড। একটি গাড়ি যথাক্রমে 10 কিলোমিটার প্রতি ঘন্টা, 20 কিলোমিটার প্রতি ঘন্টা, 30 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে পরপর 3 কিমি করে 4টি দূরত্ব অতিক্রম করেছে। এই দূরত্বগুলিতে গাড়িটির গড় গতি কত? দেখো, গড় গতির ফর্মুলা আমরা কি জানি? মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব বাই মোট সময়, মানে টোটাল ডিস্টেন্স আপন টোটাল টাইম, মোট সময়। তাই তো? এবার দেখো, এই দুটো যদি আমরা বের করে নিই, বের করে যদি ভাগ দিই, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো, মোট দূরত্ব আমার কত বলেছে? দেখো, বলেছে কি 3 কিমি করে 4টা দূরত্ব, মানে 3 কিমি করে গেছে ওই 4 বার। তাহলে মোট দূরত্ব কত হবে? 3 কিলোমিটার, 3 কিলোমিটার, 3 কিলোমিটার, 3 কিলোমিটার, মানে টোটাল 12 কিলোমিটার। ঠিক আছে? প্রথমটাই পেয়ে গেলাম। এবার দ্বিতীয় আমাকে মোট সময় বার করতে হবে। দেখো, সময় বের করার জন্য কি করতে হয়? ডিস্টেন্স সমান সমান হয় স্পিড ইন্টু টাইম। তাই তো? এবার যদি আমাকে টাইম বার করতে হয়, তাহলে স্পিডকে আমাকে ভাগ দিয়ে দিতে হবে, ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে আমি টাইম পেয়ে যাবো। দেখো, প্রথম আমাকে কি বলে? 3 কিলোমিটার করে 4টা গেছে, মানে প্রথম 3 কিলোমিটার যেটা গেছে ডিস্টেন্স, স্পিড কত গেছে? দেখো, 10 কিলোমিটার প্রতি ঘন্টা, যেটাকে আমি 10 দিয়ে ভাগ করে দিই, প্লাস আবার দ্বিতীয় 3 কিলোমিটার গেছে, এটা কত গেছে? 20 কিলোমিটার। তারপর আবার 3 কিলোমিটার গেছে, এটা কত গেছে? 30 কিলোমিটার। তারপর আবার 3 কিলোমিটার গেছে, এটাতে কত গেছে? 60 কিলোমিটার। তাই তো? এবার এটাকে যদি আমরা এলসিএম নিই, 10, 20, 30 আর 60, এর এলসিএম কত হয় বলো? 60। 10 বারে কত? 10 6 60, 6 3 18, প্লাস 20 বারে যদি ভাগ দিই 3, 3 3 9, 30 বারে যদি করি 2, 2 দুগুণী 6, 60 কেটে গেল 3, তো কত আসছে দেখো? 6 3 9, 9 9 18, 18 18 36, মানে এইটার আমি ভ্যালু পেলাম 36/60। তাই না? তা আমি দেখো, মোট দূরত্ব পেয়ে গেছি 12 কিলোমিটার, আর মোট সময় পেয়ে গেছি 36/60 কিলোমিটার। এবার এটাকে ডিভাইড করে দিলেই হয়ে যাবে। তাই না? এটা মিটিয়ে দিচ্ছি। দেখো, আমি কি মোট দূরত্ব পেয়েছিলাম কত? 12, আর টাইম পেয়েছিলাম কত? 36/60। এবার এই যে 60টা আছে, এটা কি উপরে গিয়ে গুণ হয়ে যাবে? তো আমি কত পাবো? 12 × 60/36। তাই না? এবার কাটো, 12 বারে 3 বারে কেটে গেল, 3 বারে 20, মানে টোটাল গড় দূরত্ব কত এর? 20 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে? তো তোমরা এইভাবে এভাবে করে নিও, কোনো ব্যাপার না। এটা আমি তোমাকে বেসিক থেকে বলে দিচ্ছি। এটার মানে অ্যাকচুয়ালি তোমাকে এটা করতেই হবে, মানে বেসিক ট্রিক তুমি যাই বলো, তোমাকে ফর্ম এটা তো আনতেই হবে না, মোট দূরত্ব বাই মোট সময় তো বের করতেই হবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, 11,000 টাকার উপর 2 বছরে 4% বার্ষিক সুদ হার নির্ণয় করো, যা বার্ষিক চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পাবে। দেখো, এটার তো নর্মাল ফর্মুলা একটা তো আছেই। তাই না? তো ফর্মুলা দিয়ে তো আমি অঙ্ক করি না, তোমাকে আমি করতে বললাম, ফর্মুলা দিয়ে না একটু লেন্দি হয়ে যায়। আমি তোমাকে দুটো নিয়ম বলে দিব। ঠিক আছে? প্রথম নিয়মটা দেখো কিরকম, যেটা আমি তোমাকে শিখাই। কি বলেছে? 2 বছরের বলেছে 4% সরল সুদে। তো 4% বার্ষিক সুদ মানে কি? 100 টাকা যদি অ্যামাউন্ট হয়, মানে প্রিন্সিপাল হয়, 4% বেশি পাবে, মানে 104 টাকার অ্যামাউন্ট হবে। আর নিচে কত থাকবে? 100 টাকা। তাই না? এবার দেখো, যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদ, তো এটা কি করবো? তোমাকে সবসময় পাওয়ার করতে হবে। এবার পাওয়ার কোনটা করবা? যত বছর থাকবে সেটাকে পাওয়ার হিসাবে বসাবা। 2 বছর, এখানে 3 বছর থাকতো আমি 3 বছর বসাতাম, 4 বছর থাকলে 4 বছর বসাতাম। ঠিক আছে? এবার কাটো, যদি আমি 4 দিয়ে কাটি, 4 বারে 26, 4 বারে 25। তাই তো? তো এটার যদি আমি 26-এর স্কোয়ার করি, কত হবে? দেখো, 676 হয় 26-এর স্কোয়ার, আর 25-এর স্কোয়ার কত হয়? 625। মানে এটা হয়ে গেল আমার প্রিন্সিপাল, এটা হয়ে গেল আমার অ্যামাউন্ট। ঠিক আছে?
এটা চক্রবৃদ্ধি সুদে, তাহলে সিআই কত হয় বলো? অ্যামাউন্ট থেকে যদি প্রিন্সিপাল বাদ দিয়ে দিই তাহলে আমার সিআই চলে আসবে, মানে এইটা থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে সিআই চলে আসবে। দেখো 6 থেকে 5 গেল 1, 7 থেকে 2 গেল 5, মানে 51 টাকা হয়ে গেল আমার সিআই। ঠিক আছে, এবার এটার ভ্যালু আমি বার করে দিই। দেখো আমাকে কি বলছে 11,000 টাকার উপর, মানে এটা প্রিন্সিপাল, আর এইখানকার মধ্যে প্রিন্সিপাল কি আছে 625, মানে 625-এর ভ্যালু আমাকে 11,000 দেওয়া আছে, তাই তো? 625-এর ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে 11,000। এটাকে কাটো, দেখো 25 বারে যদি আমি কাটি, 25 25-এ 625, 25 4-এ 100, আবার 25 4-এ 100 শূন্য, আবার 5 দিয়ে কাটো, 5 বারে 5 5-এ 25, 5 8-এ 40, 5 8-এ 40, মানে 1 রেশিওর মান আমি পেয়ে গেলাম। 1 রেশিও সমান সমান কত? 88। এই 5টা নিচে চলে আসবে, এটা আমি 1 রেশিওর মান পেয়ে গেলাম। আমাকে বার করতে বলেছে সিআই, মানে 51 আমাকে বার করতে হবে। 1 রেশিও যদি এত হয় তো 51 কত হবে? 51 ইন্টু 88/5, তাই তো? কাটো, 5 10-এ 50, 1 থাকবে, দশমিক নিব, শূন্য বসাবো, 5 দুগুণি 10, মানে 10.2 ইন্টু 88 আমাকে গুণ করতে হবে, তাই তো? চলো, 88 2-এ কত হয়? 88 2-এ 176, যেহেতু শূন্য আছে তো আমি 76 বসালাম, হাতে থাকলো 1, 88 1-এ 88 আর 1-এ 89, তাই তো? দশমিক একটা ঘর ছাড়া আছে, তো একটা ঘরে দশমিক দিয়ে দেবো, তো কত আসছে দেখো 897.6 টাকা, 897.60, অপশন নাম্বার বি তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। কেমন? তো তোমরা এইভাবে করতে পারো। আর যদি তোমার মনে হয় যে না আমি এইভাবে করবো না, তাহলে আরেকটা প্রসেস আছে, দেখ ওটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট যেভাবে দেয় আমাকে কত, আর তোমাকে দিয়ে দিয়েছে কত 4%, তাই তো? আর প্রিন্সিপাল তোমাকে দিয়ে দিয়েছে 11,000, টাইম তোমাকে দিয়ে দিয়েছে 2 বছর। ঠিক আছে, তোমাকে সিআই জিজ্ঞেস করেছে, তুমি কিছুই না, যেহেতু তোমাকে 2 বছর দিয়েছে না, তুমি এটা সাকসেসিভ রেট বার করে নাও। সাকসেসিভ রেট করে বার করতে হয় 4 + 4 + 4 × 4/100, যেটা এ বি এর ফর্মুলা, a + b + ab/100। দেখো 4 4-এ 8, 4 4-এ 16, দুটো ঘরে শূন্য আছে, মানে দুটো ঘরে আগে দশমিক পড়বে, তো এটার আমি মান পেয়ে যাবো 8.16%। ঠিক আছে, এবার এই প্রিন্সিপালের তুমি 8.16% বার করে দাও, তাহলেই তোমার হয়ে যাবে, তাই না? তো চলো, প্রিন্সিপাল কত দিয়েছে আমাকে 11,000, তাই তো? 11,000 দিয়েছে, আর এর 8.16%। পার্সেন্টেজ সরানোর জন্য নিচে আমি 100 নিলাম। ঠিক আছে, দেখো এই শূন্য দিয়ে আমার এই দুটো শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে যাবে, এই দশমিক উঠিয়ে আমি নিচে আবার একটা শূন্য নিলাম, তো এই শূন্য দিয়ে আমার এই শূন্যটাও কেটে গেল, 3টা শূন্য কাটা গেল, নিচে একটা 10 পড়ে আছে আর উপরে এটা পড়ে আছে। চলো এবার গুণ করো, 6 11 66 6, হাতে থাকলো 6, 11 1 11, 11 6 17 7, হাতে থাকলো 1, 8 11 88, 88 রাখে 89, যেহেতু 10 আছে নিচে, তো একটা ঘর আগে দশমিক দিত, 897.6। তুমি ওইভাবেও করতে পারো, এইভাবেও করতে পারো, ঠিক আছে? যেভাবে তোমার মন চায় তুমি সেইভাবে করো, এটা একটু বেশি সহজ আছে, কিন্তু এখানে যদি তোমার পার্সেন্টেজ যদি বেশি দিতে হয় না, ক্যালকুলেশন করতে একটু টাফ হয়ে যায়, যদি দুটোই সহজ আছে ভাই, মানে খুব একটা কঠিন না, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি এক্স প্লাস 1/x এর মান আমাকে দিয়ে দিয়েছে 5, তাহলে x² প্লাস 1/x² এর মান কত? দেখো যখন তোমাকে এক্স প্লাস 1/x এর মান কিছু দেওয়া থাকবে, ধরো আমি এ দেওয়া আছে, ঠিক আছে, আর তোমাকে বের করতে হবে x² প্লাস 1/x² এর মান, তুমি কি করে বলো তো? এই যে এ যেটা দেওয়া থাকবে সেটার স্কোয়ার করে দিবা, a² - 2, কি হবে? যেমন এখানে দেখো x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে, মানে এ এর মান আমাকে দেওয়া আছে 5, তাই তো? তা আমি এখানে তোমার কি করতে বললাম, এর স্কোয়ার মানে 5-এর স্কোয়ার -2, কত হবে? 25 থেকে 2 বাদ দিলে 23। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। এইভাবে তোমাকে এই অঙ্কগুলো করতে হয়। এবার তুমি যদি বলো যে অঙ্কটা এই 5-এর মানে a² - 2 এলো থেকে, তো দেখো আমরা কি জানি x প্লাস 1/x এর আমাকে স্কোয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে আমি এই মানটা পাবো কিভাবে? a² প্লাস b² প্লাস 2ab, a কত আছে x, b কত আছে 1/x, তাই তো? এবার দেখো আমাকে x প্লাস 1/x স্কোয়ারের মান দিয়েছে কত 5, এখানে আমি 5 লিখে দিলাম, ঠিক আছে, সমান সমান, দেখো এইটার আমাকে মান বের করতে বলেছে x² প্লাস 1/x², তো x² প্লাস 1/x², ঠিক আছে, প্লাস এই x দিয়ে এই x কেটে যাবে, তো এখানে পড়ে থাকলো কি 2। এবার দেখো এইটা আমাকে বের করতে বলেছে, তার মানে কি এটাকে আমি এইদিকে নিয়ে চলে আসি, তো 5-এর স্কোয়ার কত হয় 25, আর এই 2টা এদিকে চলে এলো, তো কত হলো তোমার 23, তাই না? এটার মানে পেয়ে গেলাম। তো তুমি পরীক্ষায় কি বলে এত কিছু করতে যাবা না, ডিরেক্ট তুমি মনে রাখো a² - 2, ঠিক আছে, এখানে যেটা থাকবে সেটাকে আমি এ ধরে নেবো। কেমন? এইভাবে তোমরা অঙ্কগুলো করে নেবো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি একজন মানুষ তার 20% টাকা হারিয়ে ফেলে, বাকি টাকার 25% খরচ করার পর তার কাছে 480 টাকা আছে, তার কাছে প্রথমে কত টাকা ছিল?
দেখো ব্যাপারটা এরকম, ধরো তোমার কাছে 100 টাকা আছে, ঠিক আছে, 100 টাকা আছে, এখান থেকে তুমি 20 টাকা হারিয়ে ফেললে, তো তোমার কাছে থাকলো কত, 80 টাকা পড়ে থাকলো। এবার তোমাকে ধরো কেউ বললো যে 80 টাকা মানে এই যে বাকি টাকা আছে, সেই বাকি টাকার তোমার 50% তুমি খরচ করলে, তা 80-র যদি তুমি 50% খরচ করে দাও, তাহলে তার মানে কত টাকা খরচ করেছো? 40 টাকা খরচ করেছিল। এবার 80-র 50% মানে থোড়াই তুমি এটা যে 80 থেকে 50 দিয়ে বিয়োগ দিয়ে তুমি 30% টাকা আনছো, সেটা তো করছো না। 80-র 50% মানে কি 40 টাকাই হয়, সেটা তুমি খরচ করেছো। সেম কনসেপ্ট এখানে তোমার লাগবে। দেখো আমি তো জানি না যে তার কাছে প্রথমে কত টাকা ছিল, আমি ধরে নিলাম তার কাছে টোটাল এক্স টাকা ছিল, ঠিক আছে। এবার বলছে যে এই এক্স টাকার মধ্যে সে 20% টাকা হারিয়ে ফেলে, যদি 20% টাকা হারিয়ে ফেলে তাহলে তার কাছে কত টাকা পড়ে থাকবে? 80% টাকা পড়ে থাকবে, তাই তো? এইটা এখন তার কাছে মোট অ্যামাউন্ট আছে। এবার বলছে বাকি টাকার 25% খরচ করার পর, এই যে টোটাল অ্যামাউন্ট আছে এই অ্যামাউন্টের 25% টাকা সে খরচ করে ফেলেছে। যদি 25% খরচ করে ফেলে দেয় তাহলে তার কাছে বেঁচে আছে কত বলো? 75% টাকা বেঁচে আছে। তাই এখানে 75% লিখে দিলাম। এই যে টোটাল খরচ করার পর তার কাছে এই টাকাটা বেঁচে আছে, তাই না? এবার বলছে কি প্রশ্নে যে এই টাকাটার ভ্যালু ওকে দিয়ে দিয়েছে 480 টাকা, মানে এটার ভ্যালু আমি পেয়ে গেলাম 480 টাকা। আর কিছু আছে প্রশ্নে? কাটাকুটি করো, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তো 80 দিয়ে যদি আমি কাটি, একবারে কাটবে 6 বার, রাইট? 6 8 48। 25 দিয়ে যদি আমি কাটি, 25 3 75, 25 4 100, 3 দিয়ে আমি এটা কেটে দিলাম 2 বার। তাহলে এক্স এর মান কত থাকলো? দেখো এখানে আমি 4 পড়ে আছে, এখানে 100 পড়ে আছে, 4 100 400, আর এখানে কত পড়েছে 2। এই দুটো এদিকে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে থাকলো তোমার কাছে কত? 800 টাকা। মানে তার কাছে প্রথমে কত টাকা ছিল? 800 টাকা ছিল। ঠিক আছে, তো এইভাবে তোমাকে অঙ্কগুলো করে দিতে হবে। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি দুটি সংখ্যার যোগফল 36, একটি সংখ্যার 5 গুণ অন্যটির 4 গুণের সমান, তো দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কত? তো দুটি সংখ্যা আমি ধরে নিলাম, একটা সংখ্যা ধরে নিলাম আমি এক্স, একটা সংখ্যা ধরে নিলাম আমি ওয়াই। ঠিক আছে, এই দুটো সংখ্যা ধরে নিলাম, কারণ তো জানি না না যে কত কি সংখ্যা ধরতে হবে, আমি এক্স ওয়াই ধরে নিলাম। বলছে একটি সংখ্যার 5 গুণ, আমি ধরলাম প্রথম সংখ্যা মানে এক্স এর 5 গুণ, বলেছে অন্যটির 4 গুণের সমান, মানে অন্য যে সংখ্যাটা আছে ওয়াই এর 4 গুণের সমান, এই জন্য আমি সমান সমান চিহ্ন দিলাম। তার মানে এক্স আর ওয়াই এর যদি আমি রেশিও বার করি, এই ওয়াইটাকে আমি এদিকে নিয়ে চলে এলাম, তো এখানে পড়ে থাকলো কি শুধু 4, আর এখানে পড়ে আছে কি 5, এই 5টাকে আমি এদিকে নিয়ে চলে আসি, তো এদিকে এসে নিচে হয়ে যাবে। মানে এক্স এর মান আমি পেয়ে গেলাম 4, ওয়াই এর মান আমি পেয়ে গেলাম 5। এবার প্রশ্নে বলেছে যে দুটি সংখ্যার যোগফল 36, যদি 4 আর 5 যোগ করি কত হবে? 9। এই 9 ইউনিটের মান আমাকে দিয়ে দিয়েছে 36, তাই তো? 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান আমার 4। বলছে দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি কত? বড় 4 আর 5 এর মধ্যে বড় কে? 5। তো এর সাথে 5 তুমি গুণ করে দাও, 4 5 20 তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, তোমরা এইভাবেও করতে পারো। যদি এইভাবে না চাও তুমি অপশন থেকে করতে পারো ডিরেক্ট। দেখো দুটো দুটো সংখ্যার যোগফল 36 আছে, এই দুটো তো তোমার এমনিও তো হবে না। ধরো 20 আর 16 আমি ধরলাম, তো কত হলো? 36। এবার দেখো প্রশ্নের সাথে স্যাটিসফাই করছে না, প্রথম সংখ্যার 5 গুণ দ্বিতীয় সংখ্যার 4 গুণের সমান, মানে 20 আর 16 যদি এক সমান করি, ধরো 20:16 করলাম, তাহলে এটা কত? 5:4। তো প্রথম সংখ্যার 5 গুণ দ্বিতীয় সংখ্যার 4 গুণের সমান। এভাবে তোমাদের অপশন বসিয়েও করতে পারো। তো এটা এমন কোনো তো বেশি সময় তো লাগবে না, ফাটাস করে হয়ে যাবে, তোমরা এইভাবেই করে নিও। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে কি নিচের কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য? দেখো 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি হয়, যে অল্টারনেট সংখ্যার যোগের বিয়োগ, অল্টারনেট সংখ্যার যে যোগফল তার বিয়োগফল হয় তোমাকে 0 হতে হবে, নয় তোমাকে 11-র মাল্টিপল হতে হবে। ঠিক আছে, তাহলে সেই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে। তো চলো আমরা সেটাই করি। তো প্রথম সংখ্যাটা যদি আমি ধরি 9 2 4 8 1 6 4, তো অল্টারনেট সংখ্যার যোগ করে প্রথমে 9, তারপর 4 13, 13 আর 1 14, 14 4 18। দ্বিতীয়টা দেখো 2 8 10, 10 6 16, 18 থেকে যদি 16 বাদ দিই তাহলে আমার কত আসছে? 2। কিন্তু আমাকে বিয়োগফল কত হবে? হয় বিয়োগফল আমাকে 0 হতে হবে, নয় 11-র মাল্টিপল হতে হবে, মানে প্রথমটা বাদ হয়ে গেল। চলো দ্বিতীয়টা 7 4 11, 11 5 16, 16 4 20। দেখো 2 7 9, 9 6 15, যে 20 থেকে 15 বাদ দিই তাহলে কত আসছে? 5। না এটা 0 বিয়োগফল আসছে, না এটা 11-র মাল্টিপল, তাহলে এটাও হবে না। দেখো 8 4 12, 12 আর 9 21, 21 4 23, 2 5 7, 7 6 13, 23 থেকে 13 বাদ দিলে কত? 10। এটা তো প্রথমত বিয়োগফল আসছে না, এটা 11-রও মাল্টিপল না, তার মানে কি এটা হবে না, তো এটাই তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাই না? তো দেখো যদি করি 9 4 13, 13 আর 8 21, 21 4 25, রাইট? দেখো 2 6 8, 8 6 6 12, 2 14, 25 থেকে 14 বাদ দিলে দেখো এটা 11 আসছে। তো 11 তো 11-র মাল্টিপল হবেই না, 11 1 11, তার মানে এটা তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো দেখো সহজ সহজ অঙ্ক, কিন্তু তোমাকে প্রত্যেকটা চেক করে আসতে হবে।
তাই হয়তো একটু সময় লেগে যাবে। তাই এগুলো তুমি এখন থেকেই প্র্যাকটিস করতে থাকো। 1 মাস তোমার পরীক্ষা আছে। এগুলো 1 মাসে ধরো না, আমি তোমাকে টোটাল দেখো টোটাল প্রিভিয়াস ইয়ার ম্যাথের 2024 এর করে দেবো 66টা সেট। তুমি 66টা সেট যদি করে নাও, তুমি বলো যে 20টা পরীক্ষা, মানে পরীক্ষাতে আসবে 20টা কোশ্চেন, সেখান থেকে তুমি যদি সব থেকে মিনিমাম করে আসো, তাও তুমি 18টা করে আসতে পারবে, সব থেকে মিনিমাম। ঠিক আছে, যদি তুমি 66টা সেট করে যাও। আর ম্যাথ প্র্যাকটিসের জন্য প্রিভিয়াস ইয়ার ছাড়া তোমার কোনো ভালো কিছু নাই। মানে বল না এক্সপেক্টেড কোশ্চেন হ্যানা ত্যানা, ও কিচ্ছু না, সব এক্সপেক্টেড কোশ্চেনও তোমার প্রিভিয়াস ইয়ারই হয়। তা আমি তোমাকে ওই এক্সপেক্টেড কোশ্চেনের নামে প্রিভিয়াস ইয়ার করাবো না ভাই, আমি তোমাকে সোজাসুজি প্রিভিয়াস ইয়ার করাবো। আর দেখো তুমি এই কোশ্চেনগুলো দেখতে থাকবো, তুমি বুঝতে থাকো যে এই সেম কোশ্চেন তোমার গ্রুপ বলো 11 দ্বারা বিভাজ্য গ্রুপ ডিতে আসেনি, তোমরাই বলো এসছে তো। চলো এবার আগে আগে দেখতে থাকবো কত কোশ্চেন তোমরা পাবা সেম, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, দিনের একটি নির্দিষ্ট সময়ে সময়ে সূর্যের অবস্থানের কারণে 6 ফুট লম্বা একজন ব্যক্তির ছায়া 4 ফুটের হয়, যেখানে সেই ব্যক্তির পাশে থাকা একটি খুঁটির উপর 36 ফুটের ছায়া পড়ে। তাহলে খুঁটির উচ্চতা কত? দেখো দেখে মনে হচ্ছে না এটা হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক, কিন্তু এটা হাইট এন্ড ডিস্টেন্সের অঙ্ক না। দেখো কি বলছে, 6 ফুট লম্বা ব্যক্তির মানে যে ছায়া সেটা কত হচ্ছে, 4 ফুটের হচ্ছে। বলছে সেখানে সেখানে সেই ব্যক্তির পাশে থাকা একটা খুঁটির উপর 36 ফুটের ছায়া পড়ে, তাহলে খুঁটির উচ্চতা মানে 36 ফুটের ছায়া পড়ছে, তাহলে খুঁটির উচ্চতা আমাকে কত হবে এটা বার করতে হবে। বলে এটার মধ্যে কি এমন আছে, 4 বারে তুমি কেটে দাও 9, 4 নং 36, 6 নং 54, x সমান সমান 54 ফুট। ঠিক আছে, এইভাবে তোমাকে অঙ্কটা করতে হবে। এরকম অঙ্ক তুমি দেখতে পাবা, তাই না? আর সব থেকে ভালো কি, তোমার নেক্সট যে এখন তো রেলের বছর বছর পরীক্ষা হচ্ছে না, কোশ্চেন তোমাদের ভান্ডার আছে। আমার কাছে এত কোশ্চেন আছে না, তোমাকে আমি মানে তুমি করে শেষ করতে পারবে না, এত কোশ্চেন আছে। এখানে দেখো এই প্রথম যে বইটা আমরা করছি সেখানে তো 66টা সেট আছে, সেখানে টেকনিশিয়ান পর্যন্ত আছে। এখন দেখো তোমার কাছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল বাকি আছে, আন্ডার গ্র্যাজুয়েট বাকি আছে, এএলপির মেন্সের কোশ্চেন আছে, তারপর আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েটের মেন্সের কোশ্চেন আছে, মানে কত প্রশ্ন আছে, তোমরা শুধু করে যাও ভাই। দেখো আমি তোমার কত কোশ্চেন তোমাকে মানে প্র্যাকটিস করিয়ে দেবো। ঠিক আছে, একদম টেনশন নিও না। চলো তো এটা বুঝতে পারলো তো কি আছে, এটাকে বলে সমরূপের নিয়ম বলে। ঠিক আছে, 6 ফুটের ব্যক্তি যদি 4 ফুট হয়, তাহলে 36 ফুটের যে ছায়াটা তৈরি হচ্ছে সেটা কত ফুটের অ্যাকচুয়ালি ছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, একটি 3 অঙ্কের সংখ্যা এমন যে একক অঙ্ক, দশক অঙ্ক এবং শতক অঙ্কের অনুপাত 2:4। আমি লিখে দিই প্রথমে একক, প্রথমে আমি লিখে দিই একক, তারপর দশক, তারপর শতক। কত দিয়েছে, 2, 3, 4। একক দিয়ে দিয়েছে আমাকে 2, শতক দিয়ে দিয়েছে 3, দশক দিয়ে দিয়েছে 3, আর শতক দিয়ে দিয়েছে 4। মানে এটা তোমরা উল্টা ভাবে না, এইভাবে। তো এককের জন্য 2 দিয়েছে, দশকের জন্য 3 দিয়েছে, শতকের জন্য 4 দিয়েছে। ঠিক আছে, তো এটা তো অনুপাত আছে, কিন্তু অ্যাকচুয়াল সংখ্যাটা কত হবে, শতক মানে এটা হয়ে যাবে তোমার 400, তাই তো 400। এটা হয়ে যাবে তোমার দশক মানে কত, 30, আর একক মানে তো 2 থাকবেই। তো এটা যোগফল দাও কত হচ্ছে, 430, 430 আর 432। ঠিক আছে, এতটা আমাকে এই জিনিসটা করতে বলেছে। এবার বলেছে যে এই সংখ্যা এবং এটিকে বিপরীত করে, তো এটাকে প্রথমে তুমি বিপরীত করে দাও, তারপর পড়ো। বিপরীত করে, যদি বিপরীত করি 4, 3, 2 কি হয়ে যাবে, 2, 3, 4 হয়ে যাবে। মানে এখানে তোমার চলে আসবে, যদি বিপরীত করি এটা 2 চলে আসবে, এটা 3 চলে আসবে, এটা 4 চলে আসবে, মানে এটার উল্টা এটা হয়ে যাবে। যদি এই সংখ্যাটা হয়, তাহলে এটার এবার মানে নতুন একক, দশক, শতক কি হবে, 2 এর জায়গায় কত আসবে, 2 যদি শতকে থাকে তাহলে এটা কত হবে, 200। এটা তো 30 থেকে যাবে, আর এটা হয়ে যাবে 4। এটা যদি আমি যোগফল করি কত আছে, 230, 4, 234। এতটা আমাকে প্রশ্ন স্যাটিসফাই করছে। দেখো কি বলছে, 3 অঙ্কের এমন সংখ্যা যে একক অঙ্ক, দশক অঙ্ক, শতক অঙ্কের অনুপাত এত। প্রথমটা স্যাটিসফাই করেছে। বলছে এই সংখ্যা মানে এই সংখ্যা এবং এটিকে বিপরীত করে, মানে এটাকে বিপরীত করে প্রাপ্ত সংখ্যার যোগফল 1332। মানে এই দুটার যোগফল আমাকে দিয়ে দিয়েছে 1332। তো এই দুটা তুমি যোগ করো, কত হচ্ছে দেখো, 4 2 6, 3 3 6, 4 2 6। মানে এই অনুপাতের মান আমাকে দিয়ে দিচ্ছে 1332। ঠিক আছে, তো আমি চলো লিখে দিই, 666 মান আমাকে দিয়ে দিয়েছে, সেকেন্ড, 666 মান আমাকে দিয়ে দিয়েছে 1332। এটা যদি কাটি তাহলে কত আসছে, 1 মান চলে আসছে কত আমার, 2। এবার দেখো প্রশ্ন কি বলছে, 3 অঙ্কের সংখ্যা এবং অঙ্কগুলি বিপরীত করে, 3 অঙ্কের সংখ্যা এবং অঙ্কগুলি বিপরীত করে প্রাপ্ত সংখ্যার ধনাত্মক অঙ্কগুলিকে বিপরীত করে দিয়েছি আমি, সবকিছু করে দিয়েছি। বলছে সংখ্যার মধ্যে ধনাত্মক পার্থক্য নির্ণয় করো, মানে এই দুটোর বিয়োগ করে আমাকে এই 2 এর সাথে গুণ করতে হবে। 2 থেকে 4 গেল 8, 13 থেকে 3 থেকে 2 থেকে 4 গেল 8, এখানে অ্যাকচুয়ালি গেল 4, 13 থেকে 4 গেল 9, এখানে অ্যাকচুয়ালি হলো এটা গেল কত, 3, 4 থেকে 3 গেল 1। এবার 198 কে তুমি 2 দিয়ে গুণ করে দাও, 8 2 16, একটা ইউনিট ডিজিট আছে 16।
ঠিক আছে? দেখো রেলওয়েতে না ইউনিট ডিজিট তোমায় খুব সুন্দর দেয়, মানে তোমার একটা ইউনিট ডিজিট দেবে, বাকিগুলো আলাদা, তাই না? তো এখানে তোমার এটা একদম, আর এটা এমন না যে আমি কোশ্চেন নিজে থেকে বানিয়েছি, একদম যা কোশ্চেন এসছে তাই আমি তোমায় করাচ্ছি, দেখছো? ইউনিট ডিজিট থেকেও তোমায় পুরো করে নিতে পারবা, তোমার করতে হবে না, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি দুটি সংখ্যার এইচসিএফ এবং এলসিএম যথাক্রমে 7 এবং 245, তাদের গুণফল নির্ণয় নির্ণয় করো। তো গুণফল করে দাও। 7-এর সাথে 245 গুণ করি, 5-7 35-এর 5, হাতে থাকলো 3, 7-4 28, 28 3 31-এর 1, হাতে থাকলো 3, 7 দুগুণি 14, 3 17, 17 15 কোথায় আছে দেখো, 17 15 অপশন নাম্বার সি। ঠিক আছে? তো এই ধরনের তো প্রশ্ন তোমাদের এসেছিল। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি একজন লোক এক রুপিতে মানে 1 টাকাতে 3টা এবং 1 টাকাতে 2টি সমান সংখ্যক কমলা কিনেছে। 20% লাভের জন্য তাকে প্রতি ডজন কত দামে কমলা বিক্রি করতে হবে? দেখো সবার প্রথমে তো তোমাকে এই সব ধরনের অঙ্কে আগে যে মেটেরিয়ালটা সে কিনছে সেই মেটেরিয়ালটাকে সমান করতে হবে। ঠিক আছে? কি বলছে যে 1 টাকাতে সে 3টা কমলা কিনেছে, আর দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, সে 1 টাকাতেই 2টো কমলা কিনেছে। তো দেখো যে মেটেরিয়াল কিনেছে সেই মেটেরিয়াল তো আলাদা আলাদা না, এখানে 3টা আছে, এখানে 2টো আছে। তো সবার প্রথমে তোমার কাজ কি হবে, এই দুটোকে তোমার এক করা। তো এই দুটোকে এক করতে গেলে কি হবে, এইটাকে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণি 6, আর এটাকে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণি 6, তোমার মেটেরিয়াল সমান হয়ে গেল। তো এবার এই টোটালটাকে কিন্তু আমাকে করতে হবে, বুঝলে তো? এটা নিয়ে শুধু এইটাকেই করতে হবে, 2 দিয়ে যখন গুণ করবা টোটালটাকে গুণ করবা, 3 দিয়ে গুণ করলে টোটালটাকে করবা। তো দেখো কি বলছে, 2 1 2, 3 দুগুণি 6, মানে সে দেখা গেল 2 টাকায় 6টা কিনেছে, আবার 3 1 3, 3 দুগুণি 6, মানে সে টোটাল 5 টাকায় 12টা কমলা কিনেছে। ঠিক আছে? এটাকে লিখতে কি করে হয় জানো? এটাকে তোমার লিখতে হয় এইভাবে যে সব সময় বস্তুকে উপরে রাখতে হয়, 5 টাকায় 12টা কমলা। সব সময় টাকাকে উপরে রাখতে হয়, নিচে তোমাকে বস্তু রাখতে হয়। ঠিক আছে? তো 5 টাকায় 12টা কমলা কিনেছে। এবার বলছে যে তাকে 20% লাভের জন্য প্রতি ডজন কত দামে কমলা বিক্রি করতে হবে। তো প্রথমে 20% লাভ বের করে নি। যদি এটা ধরো 5 টাকায় 12টা কমলা কিনেছে, মানে এটা সিপি হয়ে গেল। এবার যখন বিক্রি করবে তখন 20% লাভ মানে কত, 120%। তখন 100 টাকা থেকে যদি 20% লাভে বিক্রি করতে হয়, তাহলে আমি কত, 120 টাকাতেই না বিক্রি করবো। এবার এই যে 120%, এই পার্সেন্টেজ সরানোর জন্য নিচে কত, 100 নিতে হয়, আমরা প্রত্যেকে জানি এটা। চলো কাটো, 12 ভাবে যদি কাটি, 12 দিয়ে কত হলো, 10 বার। এই শূন্য দিয়ে এই শূন্য কেটে গেল, 5 বারে চলে হলো 1, নিচে চলে এলো 2, মানে এখানে এলো কত, 1/2, তাই তো? এবার আমি তোমাকে বললাম উপরে সবসময় টাকা থাকে, নিচে বস্তু থাকে, মানে ও কি বলতে চাইছে, 2টো কমলা কিনেছে 1 টাকাতে। বা তুমি এভাবে বলতে পারো 1 টাকায় 2টো কমলা কিনেছে। আমাকে কিনতে কটা বলেছে, প্রতি ডজন মানে 12টা। যদি 2টো কমলা 1 টাকায় যদি কিনে, তাহলে 12টা কমলা কত টাকায় কিনবে, 2 বারে কেটে দাও, 6 টাকায়, তাই না? অপশন নাম্বার এ তোমার সঠিক অ্যান্সার। কেমন? তো তোমাকে কি করতে হবে, সবার প্রথমে যে মেটেরিয়াল থাকবে সেই মেটেরিয়ালকে সমান করতে হবে। সমান করার পর যেটা আসবে, উপরে সবসময় টাকা বসবে, নিচে সবসময় বস্তু বসবে। 5 টাকায় 12 টাকা, 1 টাকায় 2টা। ঠিক আছে? এরকম তোমায় করতে হবে। তারপর তো যেরকম যেরকম বলেছে সেরকম সেরকম করে দিতে হবে। 20% লাভ, তো 20% লাভ যখন বের করলাম, 5 টাকায় যখন সে 12টা কিনেছে, 20% লাভ করতে হলে কি হলো, তাকে 1 টাকায় 2টো বিক্রি করতে হবে। আর এরকম 12টা ওকে বিক্রি করতে হবে, 12টা বিক্রি করলে কত টাকা আসবে, 6 টাকায় আসবে, তাই না? এইভাবে তোমরা করে দিও। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, অনিল তার আয়ের 40% বাড়ি ভাড়া এবং আয়ের 40% বাকি আয়ের 40% ওষুধে ব্যয় করে। যদি সে প্রতি মাসে 7,200 টাকা সঞ্চয় করে, তাহলে তার মাসিক আয় কত? দেখো আমি তো জানি না তার মাসিক আয় কত, কিন্তু আমি ধরে নিলাম তার মাসিক আয় X টাকা। যেই প্রথমে একটা অঙ্ক করলাম না, সেম অঙ্ক দেখো, তার মাসিক আয় X টাকা। এবার বলছে আয়ের 40% বাড়ি ভাড়া দেয়। যদি ধরো 100 টাকা তোমার কাছে আছে, তুমি যদি 40 টাকা খরচ করে দাও, তোমাকে থাকছে কত টাকা, 60 টাকা। তো এখানে সেম, যেহেতু পার্সেন্টেজে ধরছি, এটাকে আমি টোটাল অ্যামাউন্ট ধরে নিচ্ছি যে এত টাকা তার আয়। এবার এই টাকার যদি 40% সে ব্যয় করে দেয়, তার কাছে বাঁচছে কত টাকা, 60% টাকা বাঁচছে। চলো 60%, এখন তার কাছে কত, এই টাকাটা তার কাছে বেঁচে আছে। ঠিক আছে? এবার বলছে বাকি আয়ের 40% ওষুধে ব্যয় করে, মানে এই যে এই টাকাটা আছে, এই টাকার ওই 40% ব্যয় করে দিচ্ছে, মানে তার কাছে আবার থাকছে কত বলো, 40% যদি ব্যয় করে দেয়। এটাকে তুমি মানে এইভাবে ধরো না যে X × 60, বা 8% মানে অ্যামাউন্টটাকে তুমি 100% টাকা ধরো। এটা যদি 100% টাকা হয়, এখান থেকে যদি 40% খরচ করে দেয়, তাহলে বাচ্চা কত, 60% টাকা বাচ্চা। তার মানে কি, তার কাছে সম্পূর্ণ খরচাপাতি করার পর তার কাছে এই অ্যামাউন্টটা বেঁচে যাচ্ছে। আর এই অ্যামাউন্টের মান তোমাকে প্রশ্নে দিয়ে দিচ্ছে 7,200 টাকা। তুমি 7,200 এখানে লিখে দাও। এবার আর কোনো সমস্যা আছে দেখি, এই শূন্য দিয়ে এই শূন্য দিয়ে এই দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে? 6 6 36, 36 দুগুণি 72। তাহলে এখানে বাঁচলো কি, দুটো 100 বাঁচছে, উপরে 2 বেঁচেছে। তো x সমান সমান কত হবে, 100 100 কত, 10,000, 10,000-এর সাথে 2 গুণ করলে 20,000 টাকা। তার মানে সে আয় করছে কত, মাস গেলে 20,000 টাকা আয় করছে। কেমন? তো এইভাবে তোমরা করে নিবা।
ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এরকম সিম্পল একটা সরল করা দিয়েছিল, 2 এর কিউব কত হয় বলো? 2 এর কিউব 8। কোনো যে কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান একই হয়, ঠিক আছে। আর শূন্য যেহেতু একটা জোড় সংখ্যা, তাই মাইনাসটাকে কি প্লাস হয়ে যাবে। তো -9 পাওয়ার যদি 0 হয় তাহলে এটাকে যদি মানে সলভ করা হয় কত হবে? 1 ইন্টু 3-এর কিউব কত হয়? 27। বেশ, এবার গুণ করে দাও। 7 8 56, একটা ইউনিট ডিজিট 6 আছে, আর 36 হবে না, কারণ 27 সাথে 8 গুণ করলে কখন 36 হয়? কমন সেন্স তো এটাই বলে না 216 হবে। তো চলো এইভাবে তোমরা করে নিও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, এ একা একটি কাজ 6 দিনে করতে পারে, বি একা সেটা 8 দিনে করতে পারে। এ এবং বি 3200 টাকা দিয়ে কাজটি সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়। সি এর সাহায্যে তারা 3 দিনে কাজটি সম্পন্ন করে। সি কত টাকা পাবে? দেখো এখানে যে 3200 টাকা দেওয়া আছে, এটা কি এদের এফিসিয়েন্সি অনুযায়ী ভাগ হবে? যে যত এফিসিয়েন্সি, যার দক্ষতা বেশি সে বেশি টাকা পাবে, যার দক্ষতা কম সে কম টাকা পাবে। এটাই প্রশ্নের মানে কনসেপ্ট। কি বলেছে? এ বলেছে যে এ একটা কাজ 6 দিনে করতে পারছে, বি সেই কাজটাকে 8 দিনে করতে পারছে, কিন্তু আরেকটা কন্ডিশন দিয়েছে, সি এর সাহায্যে তারা 3 দিনে কাজটা করেছে। মানে তারা এ প্লাস বি প্লাস সি যখন 3জন মিলে কাজটা করেছে, তখন কাজটা কি 3 দিনে তোমার শেষ হয়ে যাচ্ছে। চলো এটা এলসিএম নাও। 6 8 3-এর এলসিএম কত নিবো বলো? 24 একটা এলসিএম নিতে পারি, যেটা 3টা দিয়ে কাটবে। তো দেখো 6-এর যদি আমি করি, 6 4-এ 24, মানে এ এর এফিসিয়েন্সি 4, বি 8 3-এ 24, বি এর এফিসিয়েন্সি 3, আর এ বি সি 3 জনের এফিসিয়েন্সি 3 8-এ 24। এবার আমাকে দেখো, এ বি এর আমি জানি, সি এর আমি জানি না, এ আর বি এর কত হয় দেখো? 4 3-এ 7, মানে 8 যদি আমি এদিকে সমান সমানে রাখি, এ আর বি মিলে 7 এফিসিয়েন্সিতে কাজ করছে, প্লাস সি। তো সি এর যদি এফিসিয়েন্সি বের করতে হয়, 7টাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 1। তার মানে আমি এ এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 4, বি এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3, আর সি এর এফিসিয়েন্সি পেলাম 3, আর এই এফিসিয়েন্সিটাই টাকাটা ভাগ হবে। তো দেখো 3200 টাকা 4 3-এ 7 1-এ 8, 8 অনুপাতে যদি ভাগ হয় 3200 টাকা, তাহলে 1 অনুপাতে কতজন পড়ছে? 8 4-এ 32, মানে 1 অনুপাতের মান পড়ছে আমার 400 টাকা। জিজ্ঞেস করেছে কি সি কত টাকা পাবে? সি এর এফিসিয়েন্সি কত আছে? 1, সি 400 টাকা পাবে, তাই না? যদি বলে বি কত টাকা পাবে, 400-কে 4 দিয়ে গুণ করে দাও, 1600 টাকা পাবে। যদি বলো মানে সরি, এ কত টাকা পাবে? 1600 টাকা পাবে। বি কত পাবে? 1200 টাকা পাবে। ঠিক আছে, এইভাবে তোমাকে অঙ্কগুলো করে নিতে হবে। তো সঠিক অ্যান্সার তোমার অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, একজন দোকানদার ধারাবাহিকভাবে 5% এবং 4%-এর ছাড় দিচ্ছে, যা একটি ছাড়ের সমতুল্য। সেটা করতে দেখো, এই কোশ্চেনটা আমি তোমার গ্রুপ ডিতে কোনো একদিন একটা শিফটে এসেছিল, আমি করেছিলাম। ওখানে আমি ভুল করে 9.2 অ্যান্সার করেছিলাম সম্ভবত, তাই না? তো আমাকে তোমরা বলেছিলে যে 8.8% হবে। দেখো ওই অঙ্কটা কোথায় থেকে এসছে? এই রিপিট কোশ্চেন এসছে। তাই তুমি যদি এটা করে যাও কিনা, ম্যাক্সিমাম কোশ্চেন তুমি রিপিট পেয়ে যাবা। ঠিক আছে, রিপিট মানে কি, তোমার ডাটা একটু চেঞ্জ দিবা, কিছু কিছু থাকবে একদম এক্সাক্ট ওই ডাটাতেই তোমার পরীক্ষা দিবে। ঠিক আছে, ইউপি বিহার এত আগে কেন? ওরা এত প্র্যাকটিস করে নেয় না, ওদের কাছে অঙ্ক একদম মাথাতে সেট হয়ে থাকে ওদের, যাই খাটাখাট অ্যান্সার করে। আমাদেরকেও অতটা অ্যাপ্রোচ রাখতে হবে যাতে আমাদের কি সময়টা কম যায়, তাই না? তো এটা কি করতে হবে? এই সমতুল্য ছাড়ের ফর্মুলা কি? এ প্লাস বি মাইনাস এ ইন্টু বি বাই 100। তো এ এর মান দিয়ে দিচ্ছে আমাকে 5, প্লাস বি এর মান দিয়ে দিচ্ছে আমাকে 4, মাইনাস 5 ইন্টু 4 বাই 100। তো কত হচ্ছে? 5 4 9 মাইনাস 0.20। তো সঠিক অ্যান্সার তোমার কি হবে? 8.8%। এটা তো একদম সোজা অঙ্ক ছিল, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 7 সেমি এবং 10 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কি হিরোস ফর্মুলা আমরা লাগাই। হিরোস ফর্মুলা কি হয়? আন্ডার রুট এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি আর এস মাইনাস সি। এখানে এস কি আর এ বি সি কি? দেখো এ বি সি এর মান হচ্ছে যে 5 7 আর 10, আর এস কি? এস এর মানে হচ্ছে তোমার সেমি পেরিমিটার। ঠিক আছে, সেমি পেরিমিটার কাকে বলে? অর্ধ পরিমিতিকে। পরিমিতি কথার অর্থ কি? বাহুর যোগ। অর্ধ পরিমিতি কি হবে? বাহুর যোগ বাই 2। তো বাহুর যোগ আমার কত দিয়েছে? এস সমান সমান আমাকে দিয়েছে কত? দিয়েছে 5 প্লাস 7 প্লাস 10। এটা অর্ধ পরিমিতি কত হলো? এটা হলো পরিমিতি। এবার অর্ধ পরিমিতি বার করতে গেলে এটাকে আমাকে 2 দিয়ে ভাগ করতে হয়। 10 7 17, 17 5 22, 22 যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার অর্ধ পরিমিতি এস এর মানেই পেয়ে যাচ্ছি 11। ব্যাস, এটাকে এবার তুমি ফর্মুলাতে পুট করে দাও, তাহলে তোমার অ্যান্সার চলে আসবে। এস হচ্ছে কি 11 ইন্টু এর মান কত দিয়েছে দেখো 5, তাহলে 11 থেকে যদি 5 বাদ দিই কত আসছে? 6, তাই তো? দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? এস কত আছে আমার? 11, বি এর মান দিয়ে দেবো 7, তো 11 থেকে 7 বাদ দিলে কত হবে? 4। সি এর মান আমাকে দিয়েছে 10, তো 11 থেকে যদি আমি 10 বাদ দিই তাহলে কত আসছে আমার? 1। আর কিছু করতে হবে? দেখো 6 11 66, এটা আমি লিখতে পারি 6 11 66 ইন্টু 4 1 4। তো এই 4কে যদি আমি আন্ডার রুট থেকে বাইরে বার করি তাহলে কত আসবে? 2। আর এই 66 থেকে তুমি আন্ডার রুট রেখে দাও,
অপশন নাম্বার এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো এটা তো তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করা তো সবাই জানো। এটা তো হয়ে গেল তোমার একটা ত্রিভুজের ক্ষেত্রফল। যদি তোমাকে জিজ্ঞেস করে যে ত্রিভুজের আরেকটা ক্ষেত্রফল বের করার নিয়ম কি, মানে সূত্র কি, তোমরা মনে রাখবা ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান কি, প্রথম একটা ফর্মুলা তো তোমার কি বললাম, এস এস মাইনাস এ, এস মাইনাস বি, আর এস মাইনাস সি। দ্বিতীয় ফর্মুলা, এটা 1 নম্বর ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বেস ইন্টু হাইট। ঠিক আছে, হাইট। এবার পরীক্ষায় তোমাকে যদি জিজ্ঞেস করে, পরীক্ষায় তোমাকে কেমন প্রশ্ন দেয় জানো, প্রথমে তোমার ক্ষেত্রফল বার করতে হবে, তোমাকে বেস দেওয়া থাকবে, হাইট বার করতে হবে, আর হাইট দেওয়া থাকবে, বেস বার করতে হবে। ঠিক আছে, এরকম তোমায় করতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো বলছে কি, একটি শ্রেণীতে 50 জন শিক্ষার্থীর গড় উচ্চতা 150 সেমি। তাদের মধ্যে 5 জন যাদের গড় উচ্চতা 146 সেমি ক্লাস ছেড়ে চলে যায়, এবং আরো 5 জন যাদের গড় উচ্চতা 156 সেমি ক্লাসে যোগ দেয়। শ্রেণীতে শিক্ষার্থীদের নতুন গড় উচ্চতা কত? ঠিক আছে, দেখো গড় বের করার কি হয়, টোটাল, মানে টোটাল সংখ্যার যোগ বাই টোটাল সংখ্যা, এটাই না হয়, মানে যেখানে যা ডাটা দেওয়া থাকবে সেই ডাটার যোগ, আর কতগুলো ডাটা দেওয়া আছে সেটা আমাকে দিয়ে ভাগ করতে হয়। তো দেখো প্রথমে আমার কি বলেছে যে 50 জন শিক্ষার্থীর গড় উচ্চতা 150 সেমি, তো টোটাল উচ্চতা কত হয়ে গেল, 150 ইন্টু 50। ঠিক আছে, গুণ করতে হবে না, এখন তুমি শুধু যেরকম যেরকম বলেছে লিখে যাও। এবার কি বলছে, তাদের মধ্যে যাদের গড় উচ্চতা 146 সেমি ক্লাস ছেড়ে চলে যায় কতজন, 5 জন, মানে এখানে যা ছিল এখান থেকে এবার 5 জন বেরিয়ে যাচ্ছে যাদের গড় উচ্চতা 146 সেমি। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে যে আরো 5 জন যাদের গড় উচ্চতা 156 সেমি ক্লাসে যোগ দিচ্ছে, মানে প্লাস যদি আমি করি 5 জন আরো যারা আছে যাদের গড় উচ্চতা 156 সেমি তারা ক্লাসে যোগ দিচ্ছে, তাই তো। এবার তাহলে টোটাল কতজন হলো, দেখো 50 জন ছিল, 5 জন বেরিয়ে গেল, 5 জন চলে গেলো, মানে 50 জনই থেকে গেল, মানে এই টোটাল সংখ্যাটাকে আমার 50 দিয়ে ভাগ করতে হবে। এবার তোমরা যদি বলো যে এত বড় বড় সংখ্যা আমি ভাগ করবো কি করে, তাই না, তো দেখো এখানে একটু বুদ্ধি লাগালে তোমার কাজ হয়ে যাবে। দেখো 150 ইন্টু 150 তুমি লিখে দাও, এটা যেমনি গুণ করলে 5×15=75, 7500 হয়ে যাবে, কিন্তু এটা এখন তোমার করার দরকার নেই, 50 আছে। চলো এবার তুমি যেটা করবা, দেখো এইটাকে যদি টোটাল যদি তুমি নাও, 5 জন 146 জন, মানে 146 সেমির 5 জন তোমার ছিল, আর মানে যারা বেরিয়ে গেল, আর 156 সেমির 5 জন যুক্ত হলো, মানে তোমার এখানে দেখো হাইটের অন্তর কত হচ্ছে, 146 সেমির 5 জন বেরালো আর 5 জন ঢুকলো, 5 জন তো মেকআপ হয়ে গেল, কিন্তু এখানে বিয়োগ ফলটা কত হচ্ছে, এখানে 156 সেমি ঢুকলো আর 146 সেমি বেরিয়ে গেল, মানে কি 10 সেমির এখানে ডিফারেন্স দেখা যাচ্ছে। এই 10 সেমির ডিফারেন্স কতজনের মধ্যে দেখা যাচ্ছে, এই 5 জনের মধ্যেই দেখা যাচ্ছে। তার মানে তুমি এখানে, আর যেহেতু দেখো এটা বড় সংখ্যা আছে, এটা ছোট সংখ্যা আছে, মানে এটা তোমাকে মানে প্রথম তো তোমাকে বিয়োগ করতেই হবে, কিন্তু যেহেতু এটা বড় সংখ্যা আছে তার মানে কি ডমিনেট করবে কি প্লাস, এখানে প্লাস রেখে দিলাম। যদি এখানে 5 কমন নিয়ে নিলাম ইন্টু 10, এটা বুঝতে পারলা কি করে এলো, দেখো 5 জন যারা ছিল 146 সেমি তারা বেরিয়ে গেল, আর 5 জন 156 সেমি তারা যুক্ত হলো, তো 5 জন তো মেকআপ হয়ে গেল, 50 জন তো থেকেই গেল। কিন্তু যারা বেরালো 146 সেমি নিয়ে বেরালো আর ঢুকলো 156 সেমি, মানে কি 10 জনের তোমার গড় বেড়ে গেল, হাইট বেড়ে গেল। এই 10 জনের, মানে এই 10 সেমি যে বাড়লো, এই 10 সেমি কতজনের মধ্যে বাড়লো, 5 জনের মধ্যেই না বাড়লো, বাই তুমি 50 করে দাও। এবার দেখো কত সহজ হয়ে যাবে অঙ্কটা। এটা কত বললাম, 7500। আচ্ছা তুমি আরো একটা নিয়ে নাও, 5×10=50, এখানে তুমি এইভাবে করো, দেখো যত শর্টে মারা যায়, এটা আমি তোমাকে বোঝাচ্ছি তাই একটু লেট হচ্ছে। দেখো এটা আমরা লিখতে পারি 150 ইন্টু 50 প্লাস 50, এটা আমরা লিখতে পারি। যদি আমরা এখান থেকে 50 কমন নিয়ে নিই, ঠিক আছে, নিচে কিন্তু আমি নিচেরটা এখনো বাদ দিয়ে রেখেছি, 50 যদি কমন নিই তাহলে এখানে কত আসছে, দেখো 150 কমন আসছে, প্লাস এখানে কত 1 কমন আসবে, আর নিচে কত আছে আমার 50, এই 50 দিয়ে তুমি 50 ভাগ বিয়োগ দিয়ে দাও, তাহলে কত তোমার আসছে 151। বলে এখানে তোমাকে একটাও কি গুণ ভাগ করতে হলো, সুন্দরভাবে ব্যাপারটা হয়ে গেল। এবার তুমি চাইলে তুমি এখান থেকেও গুণ করতে পারতা, তাই না, কিন্তু ওটা থেকে তোমার একটু সময়টা একটু বেশি লাগতো। তো এই কোশ্চেনটা তুমি এইভাবে কমন নিয়ে নিয়ে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে, তাহলে কি হবে তোমার ওখানে তোমার সময় বেঁচে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, 3-এর প্রথম 25টি গুণিতকের গড় কত। ঠিক আছে, 3-এর প্রথম 25টি গুণিতক, দেখো প্রথম সংখ্যা কি হবে বলো, 3 হবে। এবার গুণিতক মানে কি, পরের সংখ্যা কি হবে, 3×2 6, তারপর থেকে 3×3 9, 3×4 12, 3×5 15, এরকম এগোতে থাকবে। এরকম করতে করতে আমার বলেছে 25টি, মানে 25 নম্বর সংখ্যা আমার কত হয় বলো, 25×3 = 75 হয়ে যাবে। কি করে বুঝতে পারলা, দেখো এখানে 25টা সংখ্যা আছে, প্রথমটা 3, 6, 9, 12, 15, এরকম করতে করতে 25 নম্বর সংখ্যা আমি পেয়েছি 75। বলছে এর গড় কত, এবার গড় করলে তুমি কি করো, এইটাকে যোগ করো আর এটাকে যোগ করো, 78, তাই তো 78 হবে। আর গড় মানে কি, 2 দিয়ে ভাগ, কত হবে 39। বুঝতে পারলে, যখন তোমাকে বলবে যে প্রথম এরকম গুণিতকের সংখ্যা, মনে রাখবে প্রথম সংখ্যা
প্লাস লাস্টের সংখ্যা বাই 2 সমান সমান তোমার গড় বেরিয়ে যাবে। যখন তোমার যদি জিজ্ঞেস করে প্রথম ধরো 10টা সংখ্যার কত, মানে গুণিতকের গড় কত, কি করবা, প্রথম সংখ্যাটা বের করবা, দ্বিতীয় সংখ্যাটা বের করবা, 2 দিয়ে ভাগ করে দেবা, এটা তোমার হয়ে গেল। এটার একটা ফর্মুলাও আছে, জানো কি? দেখো ফর্মুলাটা কেমন হয়। ফর্মুলাটা তো এরকম আছে, কে 2n প্লাস 1 বাই 2, ঠিক আছে, সরি 2n না, n হবে এটা, এ এক সেকেন্ড, এ কে এন প্লাস 1 বাই 2, এটা তোমার ফর্মুলা হবে। কিন্তু তুমি এটাকে এইভাবে মনে রাখো না, প্রথমে মনে রাখো ছোট সংখ্যা ব্র্যাকেটে বড় সংখ্যা প্লাস 1 বাই 2। ছোট সংখ্যা কত আছে 3, বড় সংখ্যা কত আছে 25 প্লাস 1 নিচে 2, 25 থেকে 26, 2 দিয়ে কাটি 26 কে 13, 3 13 39, তাও তোমার চলে এলো। ঠিক আছে, তো যেভাবে তোমরা পারো সেভাবে করে নিও। আর বাকি যে নর্মাল নিয়ম কি হয়, প্রথম সংখ্যা প্লাস লাস্টের সংখ্যা বাই 2, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো কি বলছে, সংলগ্ন চিত্রে রেখা এল এবং রেখা এম এর সমান্তরাল এক্স প্লাস 2y এর মান কত। দেখো এই প্রশ্নটাতে তোমার কিছু কিছু নিয়ম জেনে নিতে হবে। প্রথম নিয়ম, যে এই টোটাল যে সরল রেখা আছে, সরল রেখাটার মান হচ্ছে 180 ডিগ্রি। যেমন আমরা যদি এরকম বলি, এটা কত ডিগ্রি কোণ, 190 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে সোজাটা কত হবে, 180 ডিগ্রি হবে, তাই না? তো প্রথম আমরা কি জানলাম, যে এই যে লাইনটা, এটার মান হচ্ছে 180 ডিগ্রি। দ্বিতীয় মান জানা রাখবা, সামনাসামনি কোণের মান এক সমান হয়। মানে ধরো এই যে এটার এক্স এর মান দিছে না, এর মান যেটা হবে এর মানও সেটাই হবে, সেম যদি এর মান যেটা হবে সেম মান এটার হবে, ঠিক আছে? তার মানে কি, এর যেটা মান হবে সেটা এর মান হবে, এখানকার যেটা মান হবে সেটা এখানকার মান হবে, কোনাকুনি মান হবে, এটার ক্ষেত্রেও সেম এটার ক্ষেত্রেও সেম, ঠিক আছে? এবার দেখো প্রশ্ন যদি আসা যায়, আমাকে এক্স এবং 2y এর মান প্রথমে বার করতে হবে। দেখো এক্স এর মান কি হবে, দেখো এই যে এই কোণটা দেখছো, এই যে এই লাইনটা যদি আমি ধরি, এইটা যদি ধরি, এই কোণ আর এই কোণ, এই দুটো কোণের যোগ হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? দেখো এক্স প্লাস 105 ডিগ্রি, এই দুটো কোণের মান আমাকে দিয়ে দিচ্ছে 180 ডিগ্রি, এটা হয় ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এক্স এর মান কত হবে, সরি এখানে 105 হবে, 105। তো এই যদি এদিকে যায়, এক্স এর মান কত পেয়ে গেলাম, আমি 75 ডিগ্রি পেয়ে গেলাম, ঠিক আছে? এক্স এর মান 75 ডিগ্রি পেয়ে গেলাম। দেখো এবার এখানে আসো, যদি এটা 60 ডিগ্রি হয়, তাহলে কি বললাম, এটাও 60 ডিগ্রি হবে, তাই তো? এই টোটালটার মান হচ্ছে তোমার 120 ডিগ্রি। যদি এটা 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে, এটা 120 ডিগ্রি হবে, তাই তো? তুমি এই লাইনটা ধরো, শুধু এই লাইনটাই যদি ধরো, এটা টোটাল লাইনটা কি 180 ডিগ্রি হয়, এখান থেকে একটা দাগ টানা হয়েছে যার এই কোণের মান আমাকে বলে দিচ্ছে 180 ডিগ্রি, সরি 60 ডিগ্রি। যদি এটা 60 ডিগ্রি হয়, তাহলে এই সাইডটা কত হবে, 120 ডিগ্রি হবে। এটা যদি 120 ডিগ্রি হয়, এর সামনাসামনি কোণের মান কি হয়, 100 মান হয়, তাই তো? এবার দেখো, যদি এটা 120 ডিগ্রি হয়, তার মানে কি এটাও 120 ডিগ্রি হবে, এটা 120 ডিগ্রি হলে এটাও 120 ডিগ্রি হবে, এটা 60 হলে এটাও 60 হবে, এটাও 60 হবে। এটা হচ্ছে এই কোশ্চেনটার নিয়ম। তো ওয়াই এর মান আমি কত পেয়ে যেতাম, ওয়াই এর মান আমি পেয়ে গেছি 120 ডিগ্রি, তো ওয়াই আমি পেয়ে গেলাম 120 ডিগ্রি। বেশ, এবার যা বলে তাই করে দাও। এক্স 75, 2y, একটা ওয়াই আছে 120, যদি দুটা গুণ করি কত হবে, 240। এবার 240 আর 75 তুমি যোগ করে দাও, 315 অ্যান্সার পেয়ে যাবো, কেমন? এইভাবে তোমাকে অঙ্কগুলো করতে হবে। এই অঙ্ক তোমার নেক্সটেও আরো আছে, তখন তোমাকে আরো বলবো, এতবার বলে দিব না, তোমার মাথাতে সেট হয়ে যাবে, ঠিক আছে? তো চলো, এই ছিল আজকে আমাদের ক্লাস, কেমন? ক্লাসটা কেমন লাগলো তোমরা আজকে জানো। আজকে একটু লেট হয়ে গেল তোমাদের ভিডিওটা দিতে। কাল থেকে আমরা দিনে 3টা করে ভিডিও দিব। একটা ভিডিও সকালবেলা মোটামুটি ধরো 11টা থেকে 12টার মধ্যে একটা ভিডিও হয়ে যাবে, একটা ভিডিও 3টা থেকে 4টার মধ্যে পাবা, আর একটা ভিডিও পাবা রাত্রেবেলা 8টা থেকে 9টার মধ্যে, ঠিক আছে? কারণ 3টা ভিডিও তো ভাই, এবার কি বলতো, আমাকে না নিজে থেকে সবকিছু করতে হচ্ছে, নিজে থেকে ওটাকে বাংলা ট্রান্সলেট করতে হচ্ছে, কোশ্চেন বানাতে হচ্ছে, তোমাদের জন্য পিডিএফ বানাতে হচ্ছে, আবার এটা তোমাকে বোঝানোর জন্য করতে হচ্ছে। তো একটু সময় লেগে যাচ্ছে, তো তাই একটু লেট হয়ে যাচ্ছে, যেমন আজকে একটু লেট হয়ে গেল। তো নেক্সট দিন থেকে আর লেট হবে না, আমি চেষ্টা করবো যাতে তোমাদের টাইমলি দিতে পারি। তো তোমরা কি মনে রাখলাম, 11টা থেকে 12টার মধ্যে প্রথম ভিডিও আসবে, দ্বিতীয় ভিডিও 3টা থেকে 4টার মধ্যে আসবে, আর তৃতীয় ভিডিও 8টা থেকে 9টার মধ্যে আসবে, ঠিক আছে? সকালবেলা আমরা ফার্স্ট শিফট করব, মানে দুপুরবেলা সেকেন্ড শিফট, আর রাত্রেবেলা থার্ড শিফট, ঠিক আছে? হয়তো কোনো কোনো সময় তো এই 11টার সময় না এসে এটা 12টা থেকে 1টার মধ্যেও আসতে পারে, ঠিক আছে? সকালবেলার ভিডিওটা কিন্তু এই দুটো টাইম, এই দুটো একদম টাইমলি তোমার ভিডিও আসবে, কেমন? তো ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। এইটার পিডিএফ যখন আমি লাস্ট 3টা সেট দিয়ে দিব, 3টা সেট দেওয়ার পর একদম রাত্রেবেলায় একটা সিঙ্গেল পিডিএফ এর 3টা প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? মানে 3টা কোশ্চেন তোমাকে দিয়ে দেবো। যেমন প্রত্যেকটা সেটে কি 20টা করে কোশ্চেন থাকে, 60খানা কোশ্চেন তুমি একদম লাস্ট ভিডিও যখন আসবে তারপরে তোমাকে পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে? তোমরা এখান থেকে ক্লাসটা করে নিও, তারপর ওখান থেকে প্র্যাকটিস করে নিবা। তোমরা বেশি না, এই 1 মাস তো তোমাদের সময় আছে না, 1 মাস দিয়েই দাও, 1 মাস প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করেই নাও। যারা অঙ্ক জানো তাই তো খুবই ভালো, যারা অঙ্ক মানে তোমাদের পড়া আছে তারা কি করো, তোমরা
যেই টিচারের কাছে তুমি পড়েছো সেই টিচারের নোটস তো তোমাকে দিয়েছে না, সেই নোটসটাকে রিভিশন করো, ঠিক আছে? আর কোশ্চেন প্র্যাকটিস তুমি এখান থেকে করে নাও। আর আমি তোমাকে এমন না যে আমি তোমাকে এমন ভাবে বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা সবাই বুঝতে পারো। যে অঙ্কে খুব ভালো সেও বুঝতে পারো, যে অঙ্কে একদম ধরো কাঁচা সেও যাতে বুঝতে পারে। আমি এইভাবেই তোমাকে অ্যাপ্রোচটা শেখাবো। কারণ এখন কি, এখন তো আমি তোমাদেরকে পড়াইনি না। আমি যদি আমার মতো করে তোমাকে বোঝাতে শুরু করি তাহলে তোমরা বুঝতেই পারবে না। তাই আমাকে কি তোমাদের মতো করে বোঝাতে হবে। সেজন্য আমি তোমাকে বেসিক থেকে একদম বোঝাবো। একদম তুমি পরীক্ষাতে কিভাবে তুমি একদম বেসিক থেকে করতে পারবা সেটা আমি তোমাকে করে দেবো, ঠিক আছে? যখন আমি তোমাকে পড়াবো বা যখন তোমার একদম প্রপার আমারই স্টুডেন্ট হয়ে যাবা, তখন কি তোমার অঙ্কগুলো আরো সাটাসাট হয়ে যাবে। তখন কি 1 লাইন 2 লাইন অঙ্ক উড়িয়ে দেবো, ঠিক আছে? কিন্তু এখন যেহেতু আমাকে সবাইকে নিয়ে চলতে হচ্ছে না, সেই জন্য আমাকে একটু বেসিক থেকে করাতে হচ্ছে, কেমন? তো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।